আসসালামু আলাইকুম। বইঘরে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্র থেকে একটি গল্প পড়েছিলাম, রুম নম্বর 2। গল্পটি অসম্ভব সুন্দর। আজ তার পরবর্তী অংশ পড়ব। ধৈর্য ধরে শুনবেন, আশা করি ভালো লাগবে। তাহলে আসুন শোনা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্র থেকে নেয়া রুম নম্বর 2। গল্প পাঠে আমি স্মৃতি। নিরুপমা হোটেলের রান্না ভালো। মধ্যাহ্নভোজ দেশি বিলাতি মতের সমাধা করে পুলিশের দল ডাইনিং রুম থেকে বেরুলেন, সঙ্গে ব্যোমকেশ। রাখালবাবু দ্বিতীয় সাব ইন্সপেক্টরকে বললেন, দত্ত, তুমি এখানে থাকো। এই নাও 2 নম্বর ঘরের চাবি। ফিঙ্গারপ্রিন্টের দল এক্ষুনি আসবে, তাদের ঘর খুলে দিও। আমি ঘোষকে নিয়ে বেরোচ্ছি। আসুন ব্যোমকেশদা। 3 জনে ফুটপাতে গিয়ে দাঁড়ালেন। রাখালবাবু পকেট থেকে খাতা বার করে বললেন, এ সময় কাউকে বাড়িতে পাবো কিনা বলা যায় না। যাই হোক, চলুন আগে জগবন্ধু পাত্রকে দেখা যাক। লোকটিকে ওড্র কলব্ধ মনে হচ্ছে। ব্যোমকেশ বলল, একটা ট্যাক্সি ধরে 3 জনে উঠে বসলেন। ট্যাক্সি জগবন্ধু পাত্রের ঠিকানা লক্ষ্য করে ছুটল। রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আজ আপনি এমন চুপচাপ কেন? কিছু বলছেন না যে? ব্যোমকেশ বলল, এখন কেবল শুনে যাচ্ছি, বলা কওয়ার সময় এখনো আসেনি। সময় যেদিন আসবে আপনি যাইব তোমার কুঞ্জে। জগবন্ধু থাকেন একটি তেতলা বাড়ির নিচের ফ্ল্যাটে। রাখালবাবু কড়া নাড়লেন। একটি লোক দৌড় খুলে দাঁড়ালো। ছাটা দাড়ি, কোলকুজো ধরনের চেহারা, বয়স আন্দাজ 40। রাখালবাবু বললেন, আপনার নাম জগবন্ধু পাত্র? হ্যাঁ। জগবন্ধু পুলিশের ইউনিফর্ম দেখে একটু সচকিত হয়ে বললেন, কি দরকার? নিরুপমা হোটেলে রাজকুমার বসু নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জগবন্ধু পাত্রের মুখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। তিনি বলে উঠলেন, রাজকুমার খুন হয়েছে? হ্যাঁ, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। আসুন। জগবন্ধু পাত্র একটি ঘরে নিয়ে গিয়ে তাদের বসালেন। বসুন, আমি এখনই আসছি। তিনি পাশের ঘরে চলে গেলেন। বসবার ঘরটি ছোট এবং নিরাভরণ। একটি টেবিল ও 3টি চেয়ার আছে। টেবিলের ওপর টেলিফোন। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে ঘরের এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোথাও গৃহ স্বামীর চরিত্রের কোনো পরিচয় পাওয়া গেল না। 5 মিনিট কাটলো, 10 মিনিট কাটলো, জগবন্ধু পাত্রের দেখা নেই। রাখালবাবু তখন গলা চড়িয়ে ডাকলেন, জগবন্ধু বাবু, কিন্তু উত্তর এলো না। ব্যোমকেশ মুখ টিপে হাসলো, বলল, মনে হচ্ছে জগবন্ধু পাত্র গৃহত্যাগ করেছেন। রাখালবাবু উত্তেজিত হয়ে বললেন, পালিয়েছে? এসো ঘোষ, বাড়ির ভেতরটা দেখা যাক। আসুন ব্যোমকেশদা। ব্যোমকেশ কিন্তু গেল না। ঘোষকে নিয়ে রাখালবাবু ভেতরে গেলেন। দেখলেন কেউ নেই। খিড়কির দোর খোলা। রাখালবাবু ফিরে এসে বললেন, পাখি উড়েছে। ব্যোমকেশ ইতিমধ্যে টেবিলের দারাজ খুলে একটা বাঁধানো খাতা বার করেছিল। তার পাতা উল্টাতে উল্টাতে বলল, লোকটা বোধ হয় ঘোড়দৌড়ের টাউট ছিল। তাই নাকি? কিন্তু পালালো কেন? নিশ্চয়ই গুরুতর গলদ আছে। শুধু ঘোড়দৌড় হলে পালাতো না। রাখালবাবু থানায় ফোন করলেন, পলাতকের বর্ণনা দিলেন, আরও লোক ডেকে পাঠালেন। তারপর ফোন নামিয়ে বললেন, ঘোষ, তুমি এখানে থাকো, আমরা অন্য কাজে যাচ্ছি। এখনই থানা থেকে আরও লোক এসে পড়বে। বাড়ি তন্ন তন্ন করে তালাশ করো, আঙ্গুলের ছাপ নিশ্চয়ই পাবে। তৎক্ষণাৎ হেড অফিস থেকে পাঠিয়ে দেবে। লোকটা বোধ হয় দাগী আসামি। জগবন্ধু পাত্রের বাসা থেকে বেরিয়ে রাখালবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি মনে হয় জগবন্ধু পাত্রই আমাদের আসামি? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, বলা যায় না। লোকটা রাজকুমারের মৃত্যুর সংবাদ শুনে চমকে উঠেছিল, তবে অভিনয় হতে পারে। অতঃপর মোহনলাল কুণ্ডুর বাসায় গিয়ে জানা গেল কুণ্ডু মশাই কলকাতায় নেই, সস্ত্রীক কাশী গিয়েছেন।
কবে ফিরবেন ঠিক নেই। সেখান থেকে তারা শ্যামাকান্ত লাহিড়ীর বাড়ি গেলেন, কিন্তু এখানেও নিরাশ হতে হলো। শ্যামাকান্ত বাড়ি নেই, অফিসে গেছেন। শ্যামাকান্ত পোর্ট কমিশনের অফিসে বড় চাকরি করেন, এইটুকু শুধু জানা গেল। সন্ধ্যার আগে তাকে পাওয়া যাবে না। রাখালবাবু নিঃশ্বাস ফেলে বললেন, বাকি রইলেন শুধু লতিকা চৌধুরী। ইনি যখন মহিলা, তখন আশা করা যায় দুপুরবেলা একে বাসায় পাওয়া যাবে। শ্রীমতী চৌধুরীর স্বতন্ত্র বাড়িতে থাকেন, ফ্ল্যাট নয়, ছোটখাটো বাড়িতেই, বেশ পরিচ্ছন্ন। সামনে এক ফালি ফুলের বাগান। ঘন্টি বাজতেই একটি চশমা পরা মহিলা দোর খুলে বললেন, কাকে চাই? কর্তা বাড়ি নেই। তারপরই তার চকিত দৃষ্টি পড়ল রাখালবাবুর ইউনিফর্মের উপর। জেনারেল রামপিরিত যে বর্ণনা দিয়েছিল, মহিলাটির সঙ্গে তার মিল আছে। তার বয়স 20-25 নয়, আরও বেশি, 30-32 বছরও হতে পারে, কিন্তু ছিমছাম গড়ন এবং সুশ্রী মুখ থেকে যৌবনের রেশ সম্পূর্ণ মুছে যায়নি। রাখালবাবু বললেন, আপনার নাম শ্রীমতী লতিকা চৌধুরী? শ্রীমতী লতিকা চৌধুরীর ঠোঁট হঠাৎ আলগা হয়ে গেল। তিনি স্থলিত স্বরে বললেন, হ্যাঁ, কি দরকার? রাখালবাবু বললেন, আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। আমি পুলিশের লোক। শঙ্কার শীর্ণ মুখে মিসেস চৌধুরী বললেন, আসুন। বসবার ঘরটি পরিপাটিভাবে সাজানো, নিচু চেয়ার, সোফা, সেন্টার পিস। দেয়ালে একটি মধ্যবয়স্ক পুরুষের আবক্ষ ফটোগ্রাফ টাঙানো হয়েছে। মুখখানা কঠোর, চোখের নির্মম দৃষ্টি দর্শকের সর্বত্র অনুসরণ করে বেড়াচ্ছে। এ ঘরে থাকলে ওই সন্ধানী দৃষ্টি এড়িয়ে যাবার উপায় নেই। ব্যোমকেশ ও রাখালবাবু পাশাপাশি সোফায় বসলেন। শ্রীমতী চৌধুরীর একটি চেয়ারের কিনারায় বসে ভয়ার্ত চোখে তাদের পানে চাইলেন। আপনার স্বামীর নাম কি? তারাকুমার চৌধুরী। কি কাজ করেন? ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। ছেলেপুলে নেই, আমরা নিঃসন্তান। কাল রাত্রি 9:15টার সময় আপনি নিরুপমা হোটেলে গিয়েছিলেন? শ্রীমতী চৌধুরীর চোখ দুটি চশমার ভেতরে বিস্ফোরিত হলো। না, আমি তো সিনেমা দেখতে গিয়েছিলাম। হোটেলের দারোয়ান আপনাকে কাল দেখেছে। হোটেলের দারোয়ান আপনাকে শনাক্ত করতে পারবে। শ্রীমতী চৌধুরীর মুখ শুকিয়ে গেল। তিনি ঠোঁট চেটে বললেন, কিন্তু আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, আলেয়া সিনেমাতে। টিকিটের প্রতিপত্র দেখাতে পারি। আপনি সিনেমার টিকিট কিনেছিলেন ঠিকই, কিন্তু ছবি শেষ হবার আগেই নিরুপমা হোটেলে গিয়েছিলেন রাজকুমার বোসের সঙ্গে দেখা করতে। রাজকুমারের নাম শুনে শ্রীমতী চৌধুরীর মুখ মরার মতো হয়ে গেল। তার ঠোঁট দুটো অস্ফুটভাবে নড়তে লাগলো। রাজকুমার বসু? তাকে তো আমি চিনি না। ব্যোমকেশ বন্দুকের গুলির মতো প্রশ্ন করল, সুকান্ত সোমকে চেনেন? শ্রীমতী চৌধুরী জলাবদ্ধা হরিণীর মতো ব্যোমকেশের পানে চাইলেন। তারপর 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। ব্যোমকেশ নরম সুরে বলল, আমরা জানি রাজকুমার বোস আর সুকান্ত সোম একই ব্যক্তি। সে আপনাকে ব্ল্যাকমেল করছিল। কাল রাত্রি 9:15টার সময় সিনেমা ফেরত আপনি তাকে টাকা দিতে গিয়েছিলেন। এখন বাকি কথা সব বলুন, আপনার কোনো ভয় নেই। শ্রীমতী চৌধুরী কিছুক্ষণ ফোঁপালেন, তারপর চোখ মুখ মুছে তুললেন। ভাঙা ভাঙা গলায় বললেন, বলছি। কেন জানতে চান? আপনারাই জানেন, কিন্তু দোহাই আপনাদের, আমার স্বামী যেন কিছু জানতে না পারেন। ব্যোমকেশ দেয়ালের ছবির দিকে আঙুল দেখিয়ে বললেন, ইনি আপনার স্বামী? হ্যাঁ, কড়া প্রকৃতির লোক মনে হয়, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন। নিতান্ত প্রয়োজন না হলে কাউকে কিছু বলবো না। তারপর মিসেস চৌধুরী লজ্জানত চোখে দ্বিধাজড়িত কণ্ঠে সে কাহিনী বললেন। তার সারাংশ এই: 12-13 বছর আগে শ্রীমতী চৌধুরী যখন কুমারী ছিলেন, তখন তার প্রকৃতি ছিল অন্যরকম। তিনি নিজেকে সংস্কার মুক্তা, অতি আধুনিকা মনে করতেন। বাপের বাড়িতে টাকা ছিল বেশি, শাসন ছিল কম। লতিকা চৌধুরীর বন্ধু বান্ধবদের সঙ্গে হই হই করে সিনেমা থিয়েটার দেখে সময় কাটে। সে সময় চিত্রজগতে সুকান্ত সোম নামে একজন হিরো ছিল। যেমন তার চেহারা, তেমনি অভিনয়। লতিকা চৌধুরী তার প্রেমে পড়ে গেলেন। সাধারণ প্রেম নয়, একেবারে বাঁধন ছেঁড়া প্রেম। তিনি সুকান্ত কুমারকে প্রবল অনুরাগপূর্ণ চিঠি লিখতে আরম্ভ করলেন। তারপর লুকিয়ে লুকিয়ে দেখা হতে লাগলো। লতিকা সুকান্তকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছিলেন, কিন্তু একদিন জানতে পারলেন সুকান্তর ঘরে একটি স্ত্রী আছে। তার প্রেমে ভাটা পড়ল। তার বাবা বোধহয় কিছু সন্দেহ করেছিলেন, তিনি তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিলেন। তারপর 2 বছর কাটল। লতিকা দেবীর স্বামী লোকটি অতিশয় সজ্জন, কিন্তু যৌন শিথিলতা সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত কড়া। বিয়ের পর লতিকা চৌধুরীর রোমাঞ্চের নেশা ছুটে গিয়েছিল।
স্বামীকে তিনি প্রীতি ও শ্রদ্ধার চোখে দেখতে আরম্ভ করেছিলেন। সন্তানাদি না হলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেছিল। একদিন কাগজে ভয়ঙ্কর খবর বেরোলো, সুকান্ত নিজের স্ত্রীকে খুন করেছেন। কেস আদালতে উঠল। আসামি অবশ্য খালাস পেয়ে গেল, কারণ সে আত্মরক্ষার্থে খুন করেছে। স্ত্রী ছুরি নিয়ে তাকে আক্রমণ করছিল, তার মুখ এবং সর্বাঙ্গে কেটে ফালাফালা করে দিয়েছিল। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য স্ত্রীকে গলা টিপে মেরেছেন। যতদিন মোকদ্দমা চলছিল ততদিন লতিকা দেবী ভয়ে কাঁটা হয়েছিলেন, পাছে কোনো সূত্রে তার নামটা প্রকাশ না হয়ে পড়ে। কিন্তু সাক্ষী বা আসামি কেউ তার নাম করল না। তখন তিনি নিশ্চিন্ত হলেন। অতঃপর 2-3 বছর উপদ্রবে কেটে গেল। সুকান্তর সিনেমার কাজ শেষ হয়েছিল। ও রকম একটা মুখ নিয়ে সিনেমার হিরো সাজা যায় না। সে কোথায় নিরুদ্দেশ হয়েছিল। হঠাৎ একদিন সুকান্ত তার বীভৎস মুখ নিয়ে লতিকা দেবীর সঙ্গে দেখা করলো। বলল, আমার টাকার দরকার, আমাকে দিতে হবে টাকা। বেশি নয়, 6 মাস অন্তর 300 টাকা। তোমার পক্ষে অতি সামান্য। যদি না দাও, তুমি আমাকে যেসব চিঠি লিখেছিলে সেগুলো তোমার স্বামীকে দেখাবো। সেই সঙ্গে শ্রীমতী চৌধুরীর 6 মাস অন্তর 300 টাকা গুনছেন। 6 মাস 300 টাকা তার গায়ে লাগে না, কিন্তু সদাই ভয় পাছে স্বামী জানতে পারেন। কাল রাত্রে তিনি টাকা দিতে নিরুপমা হোটেলে গিয়েছিলেন। 2 নম্বর ঘরের বাইরে থেকে সুকান্তকে টাকা দিয়ে চলে এসেছিলেন। আর কিছু জানেন না। শ্রীমতীর কাহিনী শেষ হলে শ্রোতা দুজন কিছুক্ষণ নীরবে বসে রইল। তারপর ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আচ্ছা, আজ আমরা যাই, একটা সুখবর দিয়ে যাই। কাল রাত্রি 9:15 থেকে 11টার মধ্যে সুকান্ত সোম ওরফে রাজকুমার বোস খুন হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে দুজনে ফুটপাতে এসে দাঁড়ালেন। রাখালবাবু বললেন, শ্রীমতীর আত্মকথা তো শুনলাম, কিন্তু খুনের হদিস পাওয়া গেল না। ব্যোমকেশ বলল, একেবারে কিছুই পাওয়া যায়নি এমন কথা বলা যায় না। আর যতগুলি লোকের এজাহার শুনেছি তাদের মধ্যে একজন একটা বেফাঁস কথা বলেছে, কিন্তু কে বলেছে মনে করতে পারছি না। কি বেফাঁস কথা সেটাই মনে আসছে না। অন্যের কথার মধ্যে এই কথাটা মগ্ন চৈতন্যে ডুব মেরেছে। রাখালবাবু ঘড়ি দেখলেন, প্রায় 3টে বাজে। বললেন, আমি এখন থানায় ফিরব। আপনি? আমি একবার নতুন বাড়ির কাজকর্ম তদারক করে বাসায় ফিরব। কাল সকালে আবার দেখা হবে। ইতিমধ্যে যদি নতুন খবর কিছু পান দয়া করে টেলিফোন করলেন। 5টার পর বাসায় ফিরে ব্যোমকেশ 1 পেয়ালা চা খেলো। তারপর সিগারেট ধরিয়ে তক্তপোষের ওপরে লম্বা হলো। অজিত বাড়ি নেই। 4:30টার সময় দোকানে গেছে। ব্যোমকেশ একলা একলা ঘরে চোখ বুজে সিগারেট টানতে লাগলো। 6:30টার সময় সে ধর্মড়িয়ে উঠে বসলো। সত্যবতী কি একটা কাজে ঘরে এসেছিল। চমকে উঠে বলল, কি হলো? ব্যোমকেশ উদ্ভাসিত মুখে বলল, মনে পড়েছে। কি মনে পড়েছে? কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে কথা শুনে সত্যবতী হাসি মুখে ব্যোমকেশের বাহুতে একটি ছোট্ট চড় মারল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একবার বেরোতে হবে। আবার বেরোবে? কোথায় যাবে? কালকে তো খবরের কাগজের অফিসে 10 বছরের পুরনো কাগজের ফাইল দেখতে হবে। ফিরতে নিশ্চয়ই রাত হবে। জল খাবার খেয়ে নাও। দরকার নেই, পেটে নিরুপমা হোটেলের গদ আছে। পরদিন সকালবেলা ব্যোমকেশ রাখালবাবুকে টেলিফোন করলো। তাজা খবর কিছু আছে নাকি? রাখালবাবু বললেন, সারা জাগানো কোনো খবর নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে। 2 নম্বর ঘরে রাজকুমার আর গুণধরের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। শ্যামাকান্ত লাহিড়ীর বাসায় আবার গিয়েছিলাম। সারা জাগানো কোনো খবর নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে। 2 নম্বর ঘরে রাজকুমার আর গুণধরের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। শ্যামাকান্ত লাহিড়ীর বাসায় আবার গিয়েছিলাম। সে পরিষ্কার অস্বীকার করলো। বলল নিরুপমা হোটেলে যায়নি। জেনারেল রামপ্রীত কিন্তু তাকে শনাক্ত করেছে। শ্যামাকান্তকে অ্যারেস্ট করেনি, কিন্তু তার পেছনে লেজুর লাগিয়েছি। তারপর জগবন্ধু পাত্রের আসল নাম জানা গিয়েছে, ভগবান মহান্তি। দাগী আসামি। মেদিনীপুরে একটা স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গিয়েছিল। তারপর জেল ভেঙে পালায়। কলকাতায় এসে ছদ্মনামে ঘোড়দৌড়ের দালালি করছিল। আর কিছু? লতিকা দেবীর স্বামী তারাকুমার চৌধুরী সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানলাম তিনি সে রাত্রে 11টার পর বাড়ি ফিরেছিলেন, কিন্তু এতক্ষণ কোথায় ছিলেন জানা যাচ্ছে না। জানার দরকার নয়। হোটেলের খবর কি? হোটেলে অতিথিরা বড় অস্থির হয়ে উঠেছেন। ভাবছি আজ বিকেলবেলা তাদের ছেড়ে দেব। আপনি কিছু পেলেন? পেয়েছি। আমি এখনই নিরুপমা হোটেলে যাচ্ছি, আপনিও আসুন।
1 নম্বর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রাখালবাবু ও ব্যোমকেশের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। রাখালবাবু দৌড়ে টোকা দিলেন, দৌড় খুলে গেল। মিসেস শোভনা রায় রাখালবাবুকে দেখে জ্বলে উঠলেন। এই যে, আপনি আর কতদিন আমাকে আটকে রাখবেন? আমার মতো একজন ডাক্তারকে এমনভাবে আটকে রাখা আইন বিরুদ্ধ, তা জানেন কি? রাখালবাবু বললেন, আমার বিরুদ্ধে আপনার যদি কোনো নালিশ থাকে, আদালতে আদালত আছে। আপাতত আপনাকে আমরা 2-4টে কথা বলতে চাই। দুজনে ঘরে প্রবেশ করলেন। ব্যোমকেশ চেয়ারে বসল। আপনাকে একটা গল্প শোনাতে চাই মিসেস রায়। মিসেস রায় আবার জ্বলে উঠলেন, রূঢ় কণ্ঠে বললেন, আপনি আবার কে? ঠাট্টা করছেন নাকি? রাখালবাবু বললেন, ইনি ব্যোমকেশ বক্সী, নাম শুনে থাকবেন। ব্যোমকেশ বলল, ঠাট্টা করছি না, মোটেই ঠাট্টা করছি না, আপনি বসুন। ব্যোমকেশের নাম শুনে মিসেস রায় থতিয়ে গিয়েছিলেন। খাটের ধারে বসলেন। রুক্ষ স্বর যথাসম্ভব নরম করে বললেন, কি বলবেন বলুন, আমি কিন্তু আজই বহরমপুর ফিরে যাব। ব্যোমকেশ বলল, সেটা ভবিষ্যতের কথা। গল্পটি খবরের কাগজে পড়লাম, সংক্ষেপে শোনাচ্ছি। সুকান্ত সোম একজন সিনেমা আর্টিস্ট ছিলেন। মিসেস রায়ের শরীর শক্ত হয়ে উঠল। তিনি অপলক চোখে ব্যোমকেশের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বললেন, চেনেন দেখছি, চেনবারই কথা, সে আপনারই জামাই ছিল। সুকান্ত সোম সিনেমা করে খুব নাম করছিল। আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করতেন। বিধবা মানুষ, সংসারে কেবল একটি মেয়ে। বর্ধমানে সুকান্তের যাওয়া আসা ছিল। সে একদিন আপনার মেয়েটিকে ভুলিয়ে নিয়ে ইলোপ করল। সুকান্ত আপনার মেয়েকে লোভ দেখিয়েছিল, তাকে সিনেমার হিরোইন করবে। আপনি সুকান্তকে পছন্দ করতেন না, তাই ইলোপমেন্ট। একসঙ্গে কিছুদিন বসবাস করবার পর দুজনের প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে পড়ল। দুজনেরই মিলিটারি মেজাজ। ঝগড়া আরম্ভ হলো। ঝগড়ার প্রধান কারণ, সুকান্ত আপনার মেয়েকে হিরোইন বানাতে পারেনি। একদিন ঝগড়ার চরমে উঠল। আপনার মেয়ে ছুরি দিয়ে সুকান্তের মুখ কেটে ফালাফালা করে দিল। সুকান্ত নিজের প্রাণ বাঁচানোর তাগিদে আপনার মেয়ের গলা টিপে খুন করল। খুনের আসামি সুকান্ত 3 মাস পুলিশের হাসপাতালে রইল। সেখান থেকে তাকে যখন বিচারের জন্য আদালতে হাজির করা হলো, তখন তার বীভৎস মুখ দেখে জজ সাহেব পর্যন্ত চমকে গেলেন। জেলের হাসপাতালে প্লাস্টিক সার্জারি ব্যবস্থা নেই। সুকান্তের মুখের ঘা শুকিয়েছে বটে, কিন্তু সিনেমার হিরোর পাঠ করার মতো মুখ আর নেই। বিচার হলো। আপনি সুকান্তের বিরুদ্ধে সাক্ষী দিলেন মিসেস রায়, কিন্তু তাকে ফাঁসি কাঠে ঝোলাতে পারলেন না। তার হাতে অস্ত্র ছিল না, আপনার মেয়ের হাতে অস্ত্র ছিল। আত্মরক্ষার অজুহাতে সুকান্ত ছাড়া পেয়ে গেল। মিসেস শোভনা রায় আগুন ভরা চোখে বললেন, মিছে কথা। ও আগে আমার মেয়েকে গলা টিপে মেরেছিল, তারপর নিজের মুখে ছুরি কেটেছিল। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, কথাটা বিশ্বাসযোগ্য নয়। সুকান্ত সিনেমার আর্টিস্ট, সে কখনো নিজের মুখে ছুরি মেরে নিজের আঁখে নষ্ট করতো না, নিজের গায়ে ছুরি মারত। যাই হোক, সুকান্ত খুনের দায় থেকে রেহাই পেল বটে, কিন্তু তার সিনেমা জীবন থেকে শেষ হয়ে গেল। সৎপথ থেকে অন্য কোনো উপায়ে জীবিকা অর্জনের রাস্তা সে জানত না। সে আরেকটু ঘরের দিকে একবার উঁকি মেরেছিলেন বটে, কিন্তু তখন আমরা 3 জন দোরের সামনে দাঁড়িয়েছিলাম। রাজকুমারের মুখ আপনি দেখতে পাননি। এই বেফাস কথাটা যদি আপনি না বলতেন, তাহলে 10 বছরের পুরনো খবরের কাগজের ফাইল দেখার কথা আমার মনেই আসতো না। এই পর্যন্ত বলে ব্যোমকেশ চুপ করল। মিসেস রায় কামারের হাঁপড়ের গগনের আগুনের মতো জ্বলতে লাগলেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, সব মিছে কথা। সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। কি দিয়ে খুন করব? আমার কাছে কি কোনো ছোড়া ছুরি আছে? ব্যোমকেশ তার ডাক্তারি ব্যাগের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, আছে, ওই ব্যাগের মধ্যে আছে। মিসেস রায়ের চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। না, নেই। এই দেখুন। ব্যাগ খুলে ক্ষিপ্র হস্তে আর তার ভেতর থেকে তিনি একটি কাঁচি বার করলেন। লম্বা লিকলিকে সার্জিক্যাল কাঁচি। তার দুটো ফলা আলাদা করা যায়। মিসেস রায় কাঁচির একটা ফলা খুলে নিয়ে নিজের বুকে বসিয়ে দিতে গেলেন, কিন্তু রাখালবাবু প্রস্তুত ছিলেন। তিনি বিদ্যুৎ বেগে মিসেস রায়ের মণিবদ্ধ চেপে ধরলেন। মিসেস রায় উন্মত্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যোমকেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অস্ত্রটাও পাওয়া গেছে। ওটা না পেলে মুশকিল হতো। ব্যোমকেশ সিরিজের রুম নম্বর 2 এখানেই সমাপ্তি। দারুণ একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এই গল্পটি। আশা করি আপনার ভালো লেগেছে। ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী
নতুন গল্প নিয়ে আসব, অপেক্ষা করবেন। হাজির হব নতুন গল্প নিয়ে পরবর্তী পর্বে। ভালো লাগলে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।